তেহরানে আবারও প্রাণঘাতী হামলা, নবজাতক সহ 7 শিশু নিহত, প্রাণহানি ছাড়িয়েছে 1900। ইরান ও হিজবুল্লাহর আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েলের উত্তরাঞ্চল, উদ্বিগ্ন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে হতাশ সাধারণ ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্য সংকটে বাগদাদে বাড়ছে দ্রব্যমূল্য, দিশেহারা সাধারণ মানুষ। লেবাননে 2500 পরিবারকে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘ। এবং সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির দাফন সম্পন্ন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাইফুদ্দিন ফয়সাল। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 7 শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র 10 দিন। রাতভর চালানো ওই হামলায় গুড়িয়ে গেছে একাধিক আবাসিক ভবন। শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন রেড ক্রিসেন্টের কর্মীরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে এ নিয়ে 1900-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টি আর ধ্বংসস্তূপ এর মাঝেই চলছে জীবনের সন্ধান। তেহরানের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর শুক্রবার ভোরে রেড ক্রিসেন্টের কর্মীদের ব্যাপক উদ্ধার তৎপরতা চোখে পড়ে। রাতের অন্ধকারে তেহরানের একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। প্রাণঘাতী এই হামলায় প্রাণ হারিয়েছে 7 জন শিশু, যার মধ্যে 10 দিনের এক নবজাতকও রয়েছে। আবাসিক এলাকায় হামলা করা হয়নি এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। তারা মিথ্যা বলছে। এখন যেসব এলাকায় আঘাত হানা হচ্ছে তার সবগুলোই জনবসতিপূর্ণ এলাকা। 20,000-এরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং হাসপাতাল, ক্লিনিক সহ 290টি চিকিৎসা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট জানায়, ইউএস ইসরায়েলি হামলার ক্ষেত্রে স্কুল এবং হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি সহ 290টি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এবং কিছু হাসপাতাল ও ক্লিনিক এখন আর চালু রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া রেড ক্রিসেন্টের 3টি উদ্ধারকারী হেলিকপ্টার সহ অন্তত 17টি শাখা সরাসরি হামলার শিকার হয়েছে। মিনাব সহ 600টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো অপরাধী নেই যে কিনা ভবনের ভেতরে ছোট ছোট শিশু থাকা অবস্থায় একটি স্কুলে হামলা চালাবে, তাও আবার 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের ভয়াবহতা এখন চরমে। ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে। তেহরান ও ইস্পাহানের মতো শহরগুলোতে এখন প্রতি মুহূর্ত কাটছে মৃত্যু আতঙ্কে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন জরুরি তহবিলের আবেদন জানিয়েছে। তারা বলছে, এই মানবিক সংকটে বিশ্ব সম্প্রদায়ের এখনই এগিয়ে আসা প্রয়োজন। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চল। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতের 4র্থ সপ্তাহে লেবাননের হিজবুল্লাহ ও ইরানের যৌথ হামলায় ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। শুক্রবার উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে হিজবুল্লাহর রকেট হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরাখবর পাওয়া গেছে। চলমান সংঘাতে এখনও পর্যন্ত ইসরায়েলে 23 বেসামরিক ও 4 সেনা নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে খোদ সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ইসরায়েলিয়ানরা। মধ্যপ্রাচ্য সংকটের 4র্থ সপ্তাহে ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চল জুড়ে ধ্বংসস্তূপ আর বুলেটের ক্ষত ক্রমেই বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছে। শুক্রবার সকালে নাহারিয়া শহরের বাসিন্দারা যখন ঘুম থেকে ওঠেন তখন তাদের সামনে কেবলই হিজবুল্লাহর রকেট হামলার ধ্বংসাবশেষ। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানান 70 বছর বয়সী রুবি মোশে। বর্তমান পরিস্থিতি আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আমাদের অবস্থা এখন শুটিং রেঞ্জের লক্ষ্যবস্তুর মতো। তারা আমাদের এখানে থাকতে বলে, আমরা থাকিও, কেউ চলে যেতে চাই না। কিন্তু সমস্যা হলো, যাদের নিরাপত্তা দেওয়ার কথা সেই সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের কোনো ভূমিকা আমরা অনুভব করছি না। দক্ষিণের মেরু শহর আর্দের চিত্রটা একই। ইরানের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে একটি আবাসিক ব্লকে। বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন 72 বছর বয়সী ইলিনা স্টার। আমার বাবা মা মারা যাওয়ার সময়ও আমি কাঁদিনি, ভেবেছি তারা ঈশ্বরের কাছে গেছেন, কিন্তু আজ আমি কাঁদছি, কারণ এটি কেবল একটি ঘর নয়, এটি ছিল আমার জীবন। আমাদের এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
রক্ত ভেজা মেঝে আর বুলেটের স্প্লিন্টারে ঝাঁঝরা সিলিং জানান দিচ্ছে কতটা ভয়াবহ ছিল সেই রাত। বাসিন্দারা বলছেন কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলে প্রাণ যেত শিশুদেরও। বিস্ফোরণের প্রচন্ড শক্তিতে জানালার ফ্রেম সহ উপরে গিয়ে উল্টো দিকের দেয়ালে আছড়ে পড়েছে। আমি ভাবতে পারছি না যদি আমার সন্তান সেই জানালার পাশে থাকতো তবে কি হতো। ইরান ও হিজবুল্লাহ ধারাবাহিক হামলার পাল্টা জবাব হিসেবে আক্রমণের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও বেসামরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা হয়েছে। তাই এখন ইরানের অভ্যন্তরে IDF এর হামলা আরও বিস্তৃত হবে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে 50 জনের বেশি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা সহ 1900 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলে বৃহস্পতিবার একজন সহ অন্তত 23 বেসামরিক নাগরিক এবং 4 সেনা নিহত হয়েছেন। এছাড়া এই সংঘাতে 15 US সেনা নিহত এবং প্রায় 300 আহত হয়েছেন। সাবরিনা সুপার, TVN 24 নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের 1 মাস পূর্ণ হতে চললেও এর রেশ কাটেনি প্রতিবেশী দেশ ইরাকে। বরং যুদ্ধের দীর্ঘসূত্রতায় দেশটিতে চরম অর্থনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে ইরাকের অর্থনীতি, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রাও বাড়ছে উদ্বেগজনক হারে। এখনও পর্যন্ত ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর উপর US ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 80 জন যোদ্ধা, 7 কেন্দ্রীয় সেনা ও 5 বেসামরিক নাগরিক। ইরান যুদ্ধের 1 মাস পার হলেও ইরাকের সাধারণ মানুষের চোখে মুখে এখন কেবলই আশঙ্কার ছাপ। ক্রমাগত বাড়তে থাকা নিত্যপণ্যের দাম আর আঞ্চলিক অস্থিরতা তছনছ করে দিচ্ছে দেশটির ভঙ্গুর অর্থনীতি। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের আশঙ্কায় গভীর উদ্বেগ উঠে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকদের কণ্ঠেও। ইরাকিরা সবসময় স্থায়িত্ব এবং একটি নমনীয় অর্থনৈতিক পরিস্থিতি চায়, কিন্তু বর্তমানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এই ইসরায়েল আমেরিকা ও ইরান দ্বন্দ্বে আমরা সরাসরি না থাকলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর ভয়াবহ প্রভাব আমাদের উপর পড়বে। চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ইরাকের তেল উৎপাদন কমেছে প্রায় 80%। বর্তমানে দেশটি দক্ষিণাঞ্চলীয় খনিগুলো থেকে দৈনিক উৎপাদন 8 লাখ ব্যারেলে নেমে এসেছে, যা যুদ্ধের আগে ছিল 43 লাখ ব্যারেল। তেল রপ্তানি না হলে সরকার আমাদের বেতন ভাতা দেবে কোত্থেকে? একজন অবসরপ্রাপ্ত মানুষ হিসেবে আমি খুবই দুশ্চিন্তায় আছি। এই যুদ্ধের প্রভাব আমাদের আয়ের ওপর সরাসরি আঘাত হানছে। বিশ্লেষকদের মতে ইরাক এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক অচল অবস্থার কারণে নতুন সরকার গঠন প্রক্রিয়াও ঝুলে আছে অনির্দিষ্টকালের জন্য। যুদ্ধ যেভাবেই শেষ হোক, আলোচনার মাধ্যমে কিংবা ইরানি শাসনের পতনের মধ্য দিয়ে ইরাকের অর্থনীতি পুনরুদ্ধার করতে অন্তত 5 থেকে 10 বছর সময় লাগবে। চলমান সংঘাতে ইরাক একটি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। এদিকে ইরাকের মাটিতে ইরানপন্থী মিলিশিয়াদের উপর আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় 80 জন যোদ্ধা, 7 কেন্দ্রীয় সেনা ও 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সহ সরকার অনুমোদিত মিলিশিয়া বাহিনীকে ইরাকের জাতীয় নিরাপত্তা কাউন্সিল আত্মরক্ষার অধিকার দিলেও এতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। সাবরিনা সুপার, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতের ভয়াবহতায় মানবিক বিপর্যয়ের মুখে দক্ষিণ লেবানন। এই পরিস্থিতিতে ক্লেইয়া ও আশপাশের গ্রামগুলিতে 2500 পরিবারের জন্য খাদ্য, পানি এবং সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছে WFP ও ইউনিসেফ সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা। ক্লেইয়া পৌর পরিষদের প্রধান হানা দাহের জানান, এটি সহায়তার প্রথম কিস্তি, যা অসহায় মানুষের উদ্বেগ কিছুটা লাঘব করবে। সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, কম্বল ও ওষুধ। অন্যদিকে বৈরী পরিস্থিতিতেও নিজেদের গ্রামে অটল থাকার সংকল্প জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর অ্যান ভ্যালেন্ট বলেন, বাস্তুচ্যুত মানুষের পাশাপাশি যারা এখনও যুদ্ধ কবলিত এলাকায় রয়ে গেছেন, তাদের কাছেও এই সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে।
while many people have been displaced. অনেকেই বাস্তুচ্যুত হলেও এমন অনেক গ্রাম আছে যেখানে মানুষ এখনো চরম প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে টিকে আছে। এখানকার বাসিন্দাদের মৌলিক মানবিক চাহিদাগুলো মেটানো জরুরি। তাই আজ আমরা 4টি সহযোগী সংস্থার সাথে লজিস্টিক ক্লাস্টারের মাধ্যমে তাদের কাছে নিত্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। গত 8 মার্চ সৌদি আরবের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি কর্মী বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা আল খার্জ জামে মোহাম্মদ আল উসমান মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এবং দ্বিতীয় জানাজা আল নাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আল খার্জ শহরের আল নাসফা কবরস্থানের 22 নম্বর সারির প্রথম কবরে তার মৃতদেহ সমাহিত করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, মৃতের সহকর্মীগণ এবং আল খার্জ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।